ফুলশয্যার রাতে কাছাকাছি অর্জুন ও গঙ্গা। গঙ্গার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের জাল বিছালো অহনা ও মেঘনাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে গঙ্গা শালমনির চাল ধরতে পেরে নিজে পাল্টা চাল দেয়। এরপরে নিজের আংটিটা শালমনির ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলতে থাকে, আমার আংটিটা কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক যেমন যেমন দিদিভাইয়ের গলার চেনটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, ঠিক সেরকম আমার আংটিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কি মিঠে গঙ্গার লোকজনই আমার এই আংটিটা নিয়ে নিল? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন গঙ্গা বলতে থাকে, তবে তবে এবারও সবার ব্যাগ চেক করা হোক, যেমন যেমন ওই চেনটার বেলায় চেক করা হয়েছিল, ঠিক সেভাবে এখনো চেক করতে হবে। তখন এই কথা শুনে দেখা যায় তখন তখন শালমণি বাধা দিতে থাকে। তখনই জেঠুমনি বলতে থাকে, এবার এবার কেউ বাধা দেবে না। সিন্ধুটা, তুমি তুমি বাধা দিতে একদম চেষ্টা করবে না। কারণ কারণ যখন যখন শালমণির চেন হারিয়েছিল, তখন কিন্তু তুমি তুমি সবাইকে উৎসাহিত করেছিলে যাতে যাতে সবার ব্যাগ চেক করা হয়। আর এবার এবার গঙ্গার আংটি হারিয়েছে, এখন তোমাকে সবাইকে উৎসাহিত করতে হবে। ঠিক তখনই দেখা যায় বড় মা বলতে থাকে, আমার ব্যাগ দিয়ে আগে শুরু করো। এরপরে দেখা যায় একে একে সবার ব্যাগ চেক করা হয়। তখনই দেখা যায় জেঠুমনি বলতে থাকে, যার ব্যাগ থেকে এই আংটিটা বেরোবে আমি কিন্তু বলে দিচ্ছি, তাকে কিন্তু জেলে দিতে হবে, তাকে কিন্তু আজকে জেল খাটতেই হবে। এই কথাটা মাথায় রেখো। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। ঠিক তখনই দেখা যায় শালমনির ব্যাগ যখনই চেক করবে, শালমনির ব্যাগ থেকে একটি আংটিটা বেরিয়ে আসে। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখন তখন অহনা ও সিন্ধুজা মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব? তার মানে গঙ্গা কি পাল্টা চাল দিয়ে দিল? গঙ্গা এভাবে এভাবে শালমণিকে ফাঁসিয়ে দিল। মেয়েটা সত্যি অনেক অনেক চালাক। ওর পেটে পেটে এতটা এতটা বুদ্ধি কেউ জানতো না। ওর পেটে পেটে অনেক বদ বুদ্ধি। তখনই শালমণি বলতে থাকে, সবকিছু এই গঙ্গার চাল। এই গঙ্গা ইচ্ছে করে আমার ব্যাগে রেখেছে। আমি আমি এই টিপিক্যাল মেয়েটার জিনিস চুরি করব? আমি এরকম এরকম ছোট ছোট ঘরে থেকে আসিনি। তখনই গঙ্গা বলতে থাকে, হ্যাঁ তাই তো, যে যা আপনার ব্যাগে আছে বলে কি আপনি কি চোর নাকি? ঠিক তেমন তেমন আমার মায়ের বেলাও তো একই, তাই না? আমার মায়ের ব্যাগে চেনটা পাওয়া গেছে বলেই যে আমার মা চোর, সেটাও কিন্তু ঠিক নয়, তাই না? তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই দেখা যায় গঙ্গা বলতে থাকে, কিন্তু কিন্তু আংটিটা তো আপনার ব্যাগ থেকেই পাওয়া গেছে। এখন বড় জেঠুমনি যে বলেছে যে ব্যাগটা যার ব্যাগ থেকে আংটিটা পাওয়া যাবে তাকে জেলে যেতে হবে। এখন আপনি কি করবেন? আমার মাকে তো জেলে দেওয়াই হবে, আপনাকেও কি জেলে পাঠানো হবে? কি জেঠুমনি, কথা বলুন। এখন কি এই ফুলশশী ম্যামকেও জেলে পাঠানো হবে? তখন এই কথা শুনে দেখা যায় শালমণি বলতে থাকে, আমি এটা কিছুতেই মানবো না। তুমি এটা ইচ্ছে করে করেছো গঙ্গা, তুমি আমাকে আমাকে ফাঁসানোর জন্য তুমি ইচ্ছে করে করেছো। কি হলো মেঘনা, তুমি কোনো কথা বলছো না যে? ওকে কিছু বলো, দেখো ও আমাকে ফাঁসাতে চাইছে। তখনই গঙ্গা বলতে থাকে, উনি কি বলবে? উনি উনি কিচ্ছু বলতে পারবে না, ওনার বলার কোনো ভাষা নেই। তখন তখন শালমণি বলতে থাকে, তোমার কি মনে হয় আমি চোর? তোমার ব্যাগ থেকে আমি এই আংটিটা চুরি করেছি? তখন গঙ্গা বলতে থাকে, তা আমার মাও তো আপনার গলা থেকে চেনটা চুরি করেনি, তাই না? তবে আমার মা যদি চোর হয় তবে আপনিও চোর, আর আমার মা যদি চোর না হয় তবে আপনিও চোর না। আপনারা বড়লোক বলে আপনারা আপনারা চুরি করতে পারেন না, আর আমরা গরিব বলে আমরা চুরি করি? আমাদের কোনো মান সম্মান নেই, তাই না? তখনই দেখা যায় গঙ্গা বলতে থাকে, আমি জানতাম যে এটা এই দিদিমণি করেছে, তার কারণেই আমি পাল্টা জবাব দিয়েছি। কি জেঠুমণি, আমি কি ভুল কাজ করেছি বলুন? তখন অর্জুন মনে মনে বলতে থাকে, সত্যি মেয়েটার বুদ্ধি আছে বলতে হয়। আমাদের আমাদের অফিসারদের বুদ্ধির থেকে ওর বুদ্ধির তোয়াক্কা করতে হয়। তখন জেঠুমনি বলতে থাকে, তুমি একদম ভুল কাজ করোনি গঙ্গা, তুমি একদম ঠিক করেছো। আর এই সিন্ধুজা, দেখো, এখন কি তোমার কিছু বলার আছে? কিছু বলার থাকলে বলতে পারো, সমস্যা নেই। তুমি তুমি যাকে এতক্ষণ হলো আঙ্গুল তুলতে থাকতো, তার সে কিন্তু একদম প্রমাণ করে দিয়েছে যে সে নির্দোষ, আর তার মাও নির্দোষ। আর তুমি তুমি যাকে এতটা প্রাধান্য দিয়ে এসেছো, সেই কিন্তু অপরাধী বেরোলো, সেই কিন্তু চোর বেরোলো। এখন এখন কি করবে বলো? তখন গঙ্গা বলতে থাকে, প্লিজ জেঠুমনি, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এটা পরিবারের মধ্যেই থাকে, এটা আর পুলিশ কাছারি করতে হবে না। এরপরে শালমণি ও অহনা দুজনেই ঘরে চলে আসে। তখন অহনা রাগান্বিত অবস্থায় শালমণিকে বলতে থাকে, শোনো শোনো শালমণি, তোমার দ্বারাই কিচ্ছু হবে না। তোমার বুদ্ধি কখনো কাজে লাগেনি, আর লাগবেও না। তোমাকে যে আমি কি করে বলি না, কি করে কি বোঝাই আমি বুঝতে পারছি না। তখনই শালমণি বলতে থাকে,
আমি আমি তো অনেক চেষ্টা করেছি অহনা। আমি তো বুঝতে পারিনি যে ওই মেয়েটা এতটা ধুরন্ধর, ওই মেয়েটা পেটে পেটে এতটা বুদ্ধি। যদি জানতাম তাহলে আমি অবশ্যই সতর্ক থাকতাম। আমি তো বুঝতে পারিনি যে ও আমার জালে আমাকেই ফাঁসিয়ে দেবে। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তখন তখন অহনা বলতে থাকে, তুমি জানো না আমি কতটা প্ল্যান করে এসেছিলাম। আমি ভেবেছিলাম এমন অবস্থা ক্রিয়েট করব এখান থেকে গঙ্গা মুখ লুকিয়ে পালিয়ে বেরিয়ে যাবে, কিন্তু তোমার এই ভুলভাল প্ল্যানের চক্করে পড়ে আমার সবটা ভেস্তে গেল। এখন এখন সবকিছু ভেস্তে গেল। গঙ্গা আর অর্জুন একসঙ্গে থাকছে। তখন তখন এই কথা শুনে শালমণি বলতে থাকে, তুমি চিন্তা করো না অহনা, সবকিছু সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কোনোভাবে গঙ্গা আর অর্জুনকে আমরা এক হতে দেব না। গঙ্গার সঙ্গে অর্জুনকে আমরা কিছুতেই থাকতে দেব না। অর্জুনের জীবনে শুধু তোমাকেই মানায়, গঙ্গাকে নয়। তখন অহনা বলতে থাকে, আমি আমি ওই গঙ্গাকে কিছুতেই ছাড়বো না। ও আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছে, তো ওকে আমি এমন এমন শিক্ষা দেব না। ও কখনোই অহনার সামনে দাঁড়াতে পারবে না। ওর এত বড় সাহস কোথা থেকে হয়? ও অহনার সঙ্গে লাগতে আসে। অহনাকে ও ও এভাবে এক্সপোজ করতে চায়। ওকে ওকে আমি এমন শিক্ষা দেব, কখনো কখনো মুখ ফুটে বলবে না আমি অহনা দিদির সঙ্গে টক্কর নেব, অহনা দিদির পাশে গিয়ে দাঁড়াবো। এটাও মাথাতেও রাখবে না। আর শালমণি, তোমাকে আমি বলছি, এরপরে প্ল্যান যদি তোমার কারণে মিস হয়ে যায়, তবে আমি তোমাকেও ছাড়বো না। এই কথাটা মাথায় রেখো। ঠিক তখনই মেঘনাথ এসে বলতে থাকে, তোমাদের হয়েছে, আমাকে 2 মিনিট কথা বলার সুযোগ দাও। এই বলে দরজাটা লাগিয়ে দেয় মেঘনাথ। এরপরে দেখা যায় মেঘনাথ বলতে থাকে, তোমরা যেভাবে কথা বলছো তোমাদের কাছে 3টে অপশন আছে। একটা একটা বাড়ির সবাইকে ডেকে নিয়ে এসে সবটা বলো। আর 2 নাম্বার হলো ভলিউমটা আরেকটু বাড়াও, তবে সবাই শুনতে পাবে। আর 3 নাম্বার, আমি যা বলছি সেগুলো সেগুলো মন দিয়ে শোনো। শোনো শালমণি, তুমি এখানে যে কাজগুলো করছো সবটাই ভুল হচ্ছে। তারপরে আবার গলাবাজি কিসের গো তোমার? এভাবে গলাবাজি করে কি 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 প্রমাণ করতে চাইছো তুমি, বলো তো? তখনই দেখা যায় মেঘনাথ অহনাকে বলতে থাকে, শোনো অহনা, তুমিও কিন্তু শালমনির মতোই হয়ে যাচ্ছ। তুমি নিজের প্ল্যান একটাও খাটাচ্ছ না, শালমনির উপর ভরসা করে সবটা রেখে দিচ্ছ। তুমি বুঝতে পারছো না যে গঙ্গা আর অর্জুন এক হতে যাচ্ছে। আজকে আজকে এসব কিছুর পেছনে তারপরেও গঙ্গা আর অর্জুনকে ফুলশয্যার ঘরে পাঠানো হচ্ছে। গঙ্গাকে ফুলশয্যার সাজে সাজিয়ে দেওয়া হচ্ছে। সেটা কি তোমরা জানো? গঙ্গা আর অর্জুনের ঘর ফুলশয্যার খাট সাজানো হয়েছে। এসব কিছু জানো তুমি অহনা? তখনই অহনার কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব কি বলছো তুমি? তখনই দেখা যায় এই কথা শুনে মেঘনাথ বলতে থাকে, হ্যাঁ এটাই হয়েছে। তুমি তুমি এখানে বসে বসে শুধু চিৎকার চেঁচামেচি করো, কিচ্ছু করতে হবে না তোমাকে। এ বলে দেখা যায় মেঘনাথ চলে যায়, সঙ্গে শালমণিও চলে যায়। তখন অহনা বলতে থাকে, আমি আমি কিছুতেই অর্জুন আর গঙ্গার ফুলশয্যাটা সম্পূর্ণ হতে দেব না। এদিকে এদিকে দেখা যায় গঙ্গাকে সাজিয়ে গুজিয়ে অর্জুনের ঘরে নিয়ে আসে রূপালি, লালি ও পিয়ালি। তখন পিয়ালি বলতে থাকে, সত্যি রে গঙ্গা, তোর জীবনটা অনেক সুন্দর। তোর জীবনে কি না আছে বল? তোর জীবনটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের আমাদের বঙ্গেশ্বর। তোকে তোকে এত রাজকপাল দিয়েছি আমরা কখনোই ভাবতে পারিনি। তখন তখন গঙ্গা বলতে থাকে, আমি আমি সত্যি এসবের যোগ্য নয় রে। তখন পিয়ালি বলতে থাকে, শোন গঙ্গা, তুই এসবের যোগ্য। তুই কিন্তু আজকের রাতটা এই মেয়েদের জীবনে কখনো দুবার আসে না। আজকের রাতটা তুই একদম মিস করবি না। এই রাতটা কখনো কখনো বৃথা যেতে দিবি না। একদম দাদা ভাইকে কাছে টেনে নিবি, দাদা ভাইকে নিজের করে নিবি। আর একটা কথা মাথায় রাখবি, ওই যে ওই অহনা ম্যাডাম কিন্তু বাড়িতেই আছে। অহনা ম্যাডাম কিন্তু কোথাও যায়নি, বুঝতে পেরেছিস? তখন রূপালী বলতে থাকে, হ্যাঁ গঙ্গা, তোমাকে পিয়ালি যেগুলো বলছে সেগুলো একদম ঠিক। দাদা ভাইকে তুমি নিজের করে নেবে, দাদা ভাইকে তুমি তোমার মনের কথা বলবে, দাদা ভাইয়ের মনের কথা তুমি শুনবে। সবকিছু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। দাদা ভাইয়ের কষ্ট তুমি ভাগাভাগি করে নেবে, তোমার কষ্ট দাদা ভাইকে ভাগাভাগি করে দেবে। কখনো কখনো দুজন ভুল বুঝো না, দুজনের পাশাপাশি দুজন থেকে যে। তখন গঙ্গা বলতে থাকে, সত্যি সত্যি দিদি ভাই, তুমি অনেক ভালো। তোমার মতো ভালো মানুষ হয়ই না। তুমি যে আমাকে এতটা ভালোবাসবে আমি জানতেই পারতাম না। তখন ওপালি ও লালি চলে গেলে পিয়ালিকে গঙ্গা বলতে থাকে, আচ্ছা পিয়ালি দি, তোর কষ্ট হচ্ছে তাই না, যে তোর তোর জন্য কিছুই করা হয়নি, আর আমার বেলায় এত জাঁকজমক এত সবকিছু হচ্ছে। তখনই পিয়ালি বলতে থাকে, ছি ছি, এসব কি বলছিস? আমার কেন কষ্ট হবে? আমি বলি যে আমার আমার কপালের মতো কপাল যেন তোর কখনো না হয়, আমার মতো তোকে যেন কখনো কষ্ট পেতে না হয়। গঙ্গা, তুই সবসময় সুখে শান্তিতে সংসার কর। আমি আমি এটাই চাই। আমার কপালে তো সুখ নেই, আমার কপালে
সবসময় এরকম কষ্টই রয়ে গেছে, কিন্তু আমি চাই না যে তুই সেই কষ্টটা কখনো পাস, আমার হামনিশ্বাস তোর কখনো পড়ুক। তখন তখন এই কথা শুনে দেখা যায় তখনই তখনই পিয়ালি সেখান থেকে চলে যায়। এরপরে গঙ্গা মনে মনে বলতে থাকে, সত্যিই তো আমার আমার কপালে কি এত কিছু সইবে, এত ভালোবাসা গঙ্গা কি সহ্য করতে পারবে? গঙ্গা কি এত কিছু মেনে নিতে পারবে? গঙ্গার জীবনে এত কিছু কি করে সফল হবে যদি কোনো কোনো ঝামেলা করে ফেলে গঙ্গা? এদিকে দেখা যায় অর্জুনকে সায়ন ও সায়নের দাদা মিলে ফুলসজ্জার সাজে সাজিয়ে ঘরের দিকে নিয়ে আসে। তখন তখন দেখা যায় অর্জুনের দাদা বলতে থাকে, শোন অর্জুন, আমি জানি যে শুধু মেয়েদেরই এ রাতে বুক ধড়ফড় করে না, ছেলেদেরও একটু করে, তাই তুই সাবধানে থাকবি আর গঙ্গাকে কাছে টেনে নিবি। তোদের দুজনের মধ্যে কোনো ফারাক রাখবি না। তুই অহনাকে ভুলে যা ভাই, অহনাকে ভুলে গঙ্গাকে বিয়ে করেছিস, গঙ্গাকে নিজের ওয়াইফ হিসেবে মেনে নে, গঙ্গাকে নিজের ওয়াইফের স্বীকৃতি দে ভাই। আর দোটানা করিস না। তখন অর্জুন বলতে থাকে, দাদা ভাই, এসব না করলেই নয়, আমি তো সব নিয়ম মেনেছি, এই নিয়মটা না মানলেই নয়। তখন তখন দেখা যায় কথা শুনে অর্জুনের দাদা বলতে থাকে, এ রাস্তার জন্য একটা প্রতিটা মেয়েই অপেক্ষা করে, আর গঙ্গাও তো সেই অপেক্ষা করে আছে। ভাই, তোকে গঙ্গাকে এভাবে নিরাশ করাটা ঠিক হবে না। তুই গঙ্গার ঘরে যা, ওখানে গঙ্গার সঙ্গে টাইম স্পেন্ড কর। এরপরে দেখা যায় তখনই গঙ্গার ভাই চলে গেলে তখনই এসে অহনা বলতে থাকে, কি ব্যাপার অর্জুন, ফুলসজ্জা করতে যাচ্ছ? আমি আমি তোমাকে দেখছি আর অবাক হচ্ছি। আমি তোমাকে ট্রমা থেকে বের করার জন্য একটা ধাক্কা দিতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে তুমি আমাকে বড় ধাক্কা দিয়ে দেবে। এটুকুর জন্য, জাস্ট এটুকুর জন্য তুমি আমাকে এভাবে এভাবে ছেড়ে দিলে। আমার সামনে তুমি গঙ্গাকে বিয়ে করলে, আমাকে গঙ্গার সামনে অপমান করলে, এখন আবার তুমি গঙ্গার সঙ্গে ফুলসজ্জা করতে যাচ্ছ? অর্জুন, তুমি তুমি সত্যি অনেক অনেক হেল্পলেস। তুমি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝো না। এরপরে অর্জুনের কথাগুলো শুনে সরে দাঁড়ায়। তখনই অহনা মনে মনে বলতে থাকে, অর্জুন, তোমার মনের মধ্যে আমি ঝড় তুলে দিয়েছি। এবার এবার দেখি তুমি কি করো, এবার তোমার ফলাফলটা আমি দেখবো। তুমি কি ভেবেছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব? কিছুতেই নয়। তুমি আমার থেকে দূরে কিছুতেই যেতে পারবে না। তুমি শুধু আমার ছিলে, আমারই থাকবে। গঙ্গার সঙ্গে আমি তোমাকে কিছুতেই এক হতে দেব না। গঙ্গার তোমার মাঝখানে তো কখনো কখনো আমি আমি সরে দাঁড়াবো না। আমি সবসময় তোমাদের মাঝখানেই থাকবো। কখনো তুমি আমাকে সরাতে পারবে না এখান থেকে। এরপরে দেখা যায় তখন দেখা যায় অহনা বলতে থাকে, কি হলো অর্জুন, কথা বলছো না কেন? তোমার নিজের মধ্যে গিল্ট ফিল হচ্ছে না? তুমি বুঝতে পারছো না তুমি আমার সঙ্গে অন্যায় করছো? আমি তোমাকে ভালোবাসি অর্জুন, তুমি আমাকে এভাবে ইগনোর করতে পারো না। তুমি এভাবে আমাকে ছেড়ে গঙ্গার কাছে যেতে পারো না। আমি তো তোমার ভালোর জন্যই তোমার থেকে একটু দূরে গিয়েছিলাম। ভেবেছিলাম আমি যদি তোমার থেকে দূরে গিয়ে থাকি, তুমি হয়তো বা এই ট্রমা থেকে বেরোতে পারবে, নিজেকে সামলে নিতে পারবে। কিন্তু আমি এভাবে ভেবে দেখিনি যে তুমি এই সুযোগটা নিয়ে আমাকে নিজের লাইফ থেকে সরিয়ে এই গঙ্গা বলে মেয়েটিকে নিজের লাইফের এন্ট্রি দেবে, নিজের লাইফে ঢুকিয়ে নেবে। এরপরে দেখা যায় অহনার কথা না শুনে অর্জুন গঙ্গার ঘরে চলে যায়। সেখানে গিয়ে গঙ্গার কাছে আসে অর্জুন। আর এদিকে এদিকে এটা মেনে নিতে পারে না অহনা কাঁদতে থাকলে তখন মেঘনাদ বলতে থাকে, অহনা, তুমি একদম চিন্তা করবে না, আজ রাতে কিছুতেই অর্জুন ও গঙ্গার ফুলসজ্জা হবে না। বড় একটা ধামাকা অপেক্ষা করছে ওদের বিরুদ্ধে। এমন একটা জাল বিছিয়ে দেওয়া হয়েছে না, গঙ্গাকে এমন ভাবে ফাঁসাবো তুমি চিন্তাও করতে পারছো না। এ বলে কাউকে একটা ফোন করে, আর ওপাশ থেকে লোকটা বলতে থাকে, চিন্তা করবেন না, সবকিছু রেডি করা আছে, এমন ভাবে বুঝিয়েছে, ওকে আপনি শুধু নিয়ে যান, ওখানে নিয়ে গেলে গঙ্গার বিরুদ্ধে ও সাক্ষী দিয়ে দেবে। এদিকে দেখা যায় অর্জুন বলতে থাকে, গঙ্গা, আমি এসব কিছু তোমার সঙ্গে করতে পারবো না। এরপরে গঙ্গা সবাইকে ডাকলে তখন সবাই মিলে ঘরের মধ্যে অনুষ্ঠান করতে থাকে। অর্জুন গান গাইতে থাকে আর সবাই মিলে গান উপভোগ করতে থাকে। সবাই বলতে থাকে, আমরা তো বাসর রাতে কেউ মজা করতে পারিনি, হই হুল্লোড় করতে পারিনি, তাই আজকে না হয় এই হই হুল্লোড়টা করে নি। তোরা যেহেতু নিজেদের মধ্যে ফুলসজ্জা কাটাবি না, তবে আমাদেরকে সময়টা দিয়ে দে।